নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার মধ্যে দুটো ব্যাপার আছে, আমি একসঙ্গে আজকে আলোচনা করব। গঙ্গার জল নিয়ে নতুন করে ভারত বাংলাদেশ চুক্তি এবং সেটা নিয়ে প্রচুর দর কষাকষি শুরু হয়ে গেছে অলরেডি, এবং ডক্টর জয়শঙ্কর স্যার তিনি বাংলাদেশে গিয়ে বিএনপির এই মুহূর্তে যিনি কার্যকরী সভাপতি তার সঙ্গে দেখা করে এসছেন, এবং খালেদা জিয়া যিনি প্রয়াত হয়েছেন তার শেষকৃত্যেই উপস্থিত হয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে। তো এই দুটো ব্যাপার নিয়ে আজকে আমরা বাংলাদেশ ইস্যুতে আলোচনা করব, কারণ আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে যত দিন যাচ্ছে বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ বাংলাদেশ আস্তে আস্তে প্রতিবেশী দেশগুলোর মধ্যে রিস্কি হয়ে উঠছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, দেখুন হঠাৎ করে এই 2026-এ এসে গ্যাঞ্জেস ট্রিটি বা গঙ্গা জলের চুক্তি নিয়ে কেন এত ঝামেলা শুরু হলো? তার কারণ এর আগে যে গ্যাঞ্জেস ট্রিটিটা হয়েছিল, যেটা এই মুহূর্তে রয়েছে, সেটা 1996 সালে হয়েছিল এবং ওই চুক্তিটার মেয়াদ ছিল 30 বছর। তার মানে 1996 যোগ 30, 2026 সালে ওই পুরনো চুক্তিটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার নতুন চুক্তি করতে হবে। এবার এই যে 2026 সালে চুক্তিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এতদিন 30 বছর যে চুক্তি ছিল সেই চুক্তিতে কি বলা ছিল? সেই চুক্তিতে বলা ছিল যে এই যে গঙ্গার জল, এই জল বাংলাদেশ কতটা পাবে। এবার যে নিয়মটা দুটো দেশের মধ্যে করা হয়েছিল সেটা হচ্ছে যে ফারাক্কাতে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধ রয়েছে, ফারাক্কাতে 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত, খেয়াল করবেন, যেটা শুষ্ক সময় 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত, এই 5 মাসে যতটা জল থাকবে সেই জলের উপর ডিপেন্ড করে বাংলাদেশ শেয়ার পাবে। কিরকম? যদি 70,000 থেকে 75,000 কিউসেক জল ফারাক্কাতে থাকে, তাহলে মোটামুটি 50-50 ডিভিশন হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে। যদি 70,000-এর কম জলও চলে আসে, বাংলাদেশকে আমরা গ্যারান্টি দিয়েছিলাম 1996-তে যে কুছ ভি হো যায়, 35,000 কিউসেক জল তোমাদের জন্য ফিক্সড, বাকি যেটা থাকবে ওটা নিয়ে আমরা কাজ চালিয়ে নেব। এইবার এই সময় আর সেই পুরনো দিনের উদারতা ভারত দেখাবে বলে মনে হচ্ছে না। তার কারণ এই যে 70,000-এর কম থাকলেও 35,000 তোমাদের দেবই দেব, বাকিটা দিয়ে আমাদের কাজ চালিয়ে নেব, এই জিনিস আর হবে না। ভারত গোটা চুক্তিটায় রিনেগোসিয়েট করছে এবং খুব স্ট্রিক্টলি করছে। তার কারণ কি? তার কারণ রয়েছে। প্রথম কারণ আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন। 1996 সালে যেরকম বৃষ্টিপাত হতো, ভূগর্ভস্থ জলের লেয়ার যেরকম ছিল এবং পপুলেশন যতটা ছিল ভারতবর্ষে, যে পপুলেশন এই গঙ্গার জলের ওপর ডিপেন্ডেন্ট, পপুলেশন মানে মানুষ তো গিয়ে গঙ্গায় আজকের দিনে চান করছে বা ওখান থেকে পানীয় জল তুলছে এমন নয়, ওই জল দিয়েই তো আমাদের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব কিছুই আরও ডিপেন্ডেন্ট না? গঙ্গার জল পরিশোধন করেই তো আমাদের অনেক জায়গায় পানীয় জল আসছে না? গঙ্গার ওপর দিয়েই তো আমাদের অনেক ট্রান্সপোর্ট রুট রয়েছে জলপথে, না? তো এই পুরো ব্যাপারগুলো। এবার আজকে 30 বছর পর জলবায়ু এবং আবহাওয়ার এতটাই পরিবর্তন হয়েছে যে এমনিতেই গঙ্গায় জল অনেক কম থাকছে। এই হেন অবস্থায় যখন ভারতবর্ষে জলের ডিম্যান্ড বেশি এবং জলের পরিমাণ কমছে, যেটা বলাও হয়েছে বহু আগে থেকে, বিজ্ঞানীরা বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তো সেটা অন্য কিছু নয়, সেটা জল নিয়ে হবে, কারণ জলের ক্রাইসিস বিভিন্ন জায়গায় এতটা মারাত্মক পরিমাণেই এবার হতে শুরু করেছে। তো ভারতবর্ষ অবশ্যই চাইবে যে ভাই আগে আমার নিজের প্রয়োজনটা মেটাই, তারপর আমি তোমাকে দেব। 2 নাম্বার যে ব্যাপার সেটা হচ্ছে ভারতবর্ষ ঐতিহাসিকভাবে, আপনি যদি হিস্ট্রি দেখেন, প্রতিবেশীদের প্রতি প্রচণ্ড উদার ছিল। ভারতবর্ষের যে বিদেশ নীতি ছিল সেই নীতি ছিল নেভার ফার্স্ট, যে আগে প্রতিবেশীর সমস্যা দেখো তারপর নিজের সমস্যা। বাট ভারতবর্ষ এখন অফিসিয়ালি নিজের বিদেশ নীতি পরিবর্তন করেছে ইন্ডিয়া ফার্স্ট, অর্থাৎ আগে নিজের দেশের চাহিদা দেখব, তারপর আমরা প্রতিবেশীর কথা ভাববো। এ কারণেই আপনি দেখুন পৃথিবীর মধ্যে বোধহয় ভারতবর্ষকেই আমরা বলতে পারি
নাম্বার ওয়ান দেশ যারা জলের ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে এত উদার। আপনি দেখে নিন অন্য কোন দেশ প্রতিবেশীর সঙ্গে জলের ভাগ বাটোয়ারা নিয়ে এত উদার চুক্তি করেছে। আপনি সিন্ধু জল চুক্তি দেখুন পাকিস্তানের সঙ্গে, আপনি বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল চুক্তি দেখুন, আপনি নেপালের সঙ্গে আমাদের 3টে জল চুক্তি আছে দেখুন। বাট আস্তে আস্তে যখন ইন্ডিয়া ফার্স্ট পলিসিতে ইন্ডিয়া শিফট করছে, সিন্ধু নদের জল আমরা নিজেদের মতো করে ইউজ করব বলে দিয়েছি, চুক্তি আমরা অ্যাবেন্সে ফেলে দিয়েছি, কারণ পাকিস্তান সেরকম ভদ্র প্রতিবেশীর মতো আচরণও করেনি। এবং বাংলাদেশ যাদের এগ্রিকালচার ভারত থেকে যাওয়া জলের ওপর অনেকটা ডিপেন্ডেন্ট, কারণ অটোমেটিক আপনি যদি ফ্লোটা দেখেন তাহলে ভারত উঁচুতে বাংলাদেশ নিচুতে, মানে জলের ফ্লোটা ভারত থেকে বাংলাদেশের দিকে। সে মানে সেভেন সিস্টার্সের দিক থেকে, নর্থ ইস্টের দিক থেকে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করুক, কিংবা এখানে বিহার বেঙ্গল হয়ে গঙ্গা বাংলাদেশে প্রবেশ করুক, ভারত থেকেই বাংলাদেশে জলটা যাচ্ছে এবং তার উপর ডিপেন্ড করে বাংলাদেশের এগ্রিকালচার চলছে অনেকাংশে। কিন্তু তোমরা কেমন প্রতিবেশী? তোমরা এমন প্রতিবেশী যারা সেভেন সিস্টার্সকে কাট করার কথা বলছো, দেন ইউ উইল হ্যাভ টু পে প্রাইস ফর দ্যাট। যদি তোমার অতটা ক্ষমতা থাকে তাহলে কান্নাকাটি করতে এলে হবে না জল নিয়ে, আর যদি অত ক্ষমতা না থাকে তাহলে ভদ্র প্রতিবেশীর মতো আচরণ করো। সোজা হিসেব। আজকের ভারতবর্ষ আর তোমরা আমাদেরকে গালিও দিয়ে যাবে, তোমরা আমাদের ক্ষতিরও চেষ্টা করবে, আমরা তোমাদের হেল্প করে যাব, আর হবে না। তো যার ফলে ভারতবর্ষ টোটাল রিনেগোসিয়েশন ফেজে আছে এবং বাংলাদেশ একটা বড় চাপে থাকবে ভারতবর্ষ যদি জল ছাড়তে অস্বীকার করে। যতটা বাংলাদেশের নিড ততটা বাংলাদেশেও নিড বেড়েছে, এটা বুঝতে হবে আপনাকে, কারণ ওখানেও পপুলেশন বেড়েছে এবং ওখানেও জলবায়ু আবহাওয়ার কারণে জলের স্তর কম থাকছে। এহেন অবস্থায় ভারতবর্ষকে চটানোর ফল বাংলাদেশকে পেতে হবে। জিও পলিটিক্সে আমরা অনেক সময় বলি না, অমুক দেশ আমাদের এটা বললো, মোদিজি কেন এক্ষুনি গিয়ে ওদের ফাটিয়ে দিয়ে আসছে না? কারণ অনেক কিছু মাথায় রাখতে হয় ফরেন অ্যাফেয়ার্স টিমকে, যে ভাই ওই দেশ থেকে মেডিসিনটা আসে, ওই দেশ থেকে দেখা যাচ্ছে আমার এই চিপ আসছে, ওই দেশ থেকে তেল আসছে, আমাকে সবার সঙ্গে ব্যালেন্স করে চলতে হবে যতক্ষণ না আত্মনির্ভর ভারত হচ্ছে। এবং সেই জন্য ভারতবর্ষ আত্মনির্ভরতার পথ বেছে নিয়েছে, যে একমাত্র আমরা আত্মনির্ভর হতে পারলে তবেই সবার চোখে চোখ রেখে আমরা কথা বলতে পারবো। বাট বাংলাদেশের যে টিম, যাদের ওপর সাধারণ জনগণ দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণ করার দায়িত্ব দিয়ে রেখেছে, সেই টিম তো অতটা দূরদর্শী নয়, দূরদৃষ্টি তো তাদের নেই। তারা তো আবেগে যা ইচ্ছা ভারতবর্ষকে বলে দিচ্ছে। ভারতবর্ষ সাইলেন্ট রয়েছে, আপনার টাইম আয়েগা, আসো জল নিয়ে নেগোসিয়েট করতে। তখন এক এক করে লিস্ট তৈরি হবে, অমুক দিন কি যেন বলেছিলেন আপনারা, জল লাগবে না। তো এই জন্য না দূরদর্শী নেতা দরকার, দূরদর্শী অফিসার দরকার কোনো দেশের। সাধারণ মানুষের আবেগে লাফিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে দিলে এবার জল কোত্থেকে আনবে? তো এহেন অবস্থায় এবার কোন দিকে যেতে পারে চুক্তি, সেটা আমাদের তো নজর থাকবেই। এবার আমরা অন্য আরেকটা পয়েন্ট কভার করব বাংলাদেশ অ্যাসপেক্টেই, সেটা হচ্ছে ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে গেলেন এবং তারিক জিয়া বা তারিক রহমান তার সঙ্গে ছবি ইত্যাদি প্রকাশ হলো, কিন্তু ওনার বাংলাদেশ ট্রিপে মোহাম্মদ ইউনুসের সঙ্গে কোনো ছবি দেখা গেল না, সাক্ষাৎকারও দেখা গেল না। কি ব্যাপার, কি বার্তা? দেখুন, যদি আপনারা স্কিল বাংলা চ্যানেলকে অনেক দিন ধরে ফলো করে থাকেন, আমার ধারণা 5-6 মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম, বা 4 মাস তো হবে, বেশ পুরনো ভিডিও, আপনাদের মনে পড়তে পারে যারা পুরনো দর্শক। আপনাদের একটা কথা অদ্ভুত লেগেছিল, আপনাদের ধারণা ছিল যে ভারত সরকার আওয়ামী লীগকেই সমর্থন করে, আওয়ামী লীগ কি ভারত সরকারকে সমর্থন করে, ভারত আওয়ামী লীগ ছাড়া বাকি বাংলাদেশের সমস্ত পার্টির বিরোধী। আমি সে সময় আপনাদেরকে বলেছিলাম যে ভারতবর্ষের R&AWর যে প্ল্যান, সেই প্ল্যান হলো বাংলাদেশে যারা পাওয়ারে আছে তাদের সঙ্গে রিলেশন রাখো, ব্যাক চ্যানেল কানেকশন, তাদের মধ্যে নিজেদের লক্ষ্যে বসিয়ে রাখো। বাংলাদেশে আওয়ামী লীগের যে পার্টি, সেই পার্টির নেক্সট 20-30 বছরের যে প্রজন্ম, আপকামিং লিডারশিপ, তাদের মধ্যে নিজের লক্ষ্যে বসিয়ে রাখো, প্ল্যান বি। বিএনপি, তাদের মধ্যে নিজের লক্ষ্যে বসিয়ে রাখো, প্ল্যান সি। অন্য জায়গায় নিজের লক্ষ্যে বসিয়ে রাখো, প্ল্যান ডি, এফ, পর পর সাজানো আছে। কারণ কোনো সিক্রেট সার্ভিস এজেন্সি
কখনোই এই বোকামিটা করে না যে এই পার্টিই আমাদের বন্ধু। তাদের সব সময় মাথায় থাকে যে এই পার্টি যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে গোটা দেশটা আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে, কাজেই কেবল এই পার্টির ওপর কন্ট্রোল রাখলে হবে না, ওই দেশে অন্য যে যে পার্টি আসতে পারে সেই পার্টির যে যে সম্ভাব্য নেতা, প্রধানমন্ত্রী বা বড় পোস্টে যেতে পারে তাদের সবার সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকতে হবে। এবং সেই জন্য ভারতবর্ষ যখন থেকে বুঝতে পারছিল যে আওয়ামী লীগের অবসান হতে চলেছে অন্তত কিছু বছরের জন্য বাংলাদেশে, তখন থেকে ব্যাক চ্যানেল কানেকশন করতে শুরু করে দিয়েছিল বিএনপির সঙ্গে। এটা আমি 4 থেকে 5 মাস আগে ভিডিওতে এই চ্যানেলে আপনাদেরকে বলেছিলাম, যাতে করে নতুন যে সরকার তৈরি হবে সেই সরকারের মধ্যেও হয়তো আওয়ামী লীগের ক্ষেত্রে ভারতবর্ষ 80% জিনিস মানিয়ে নিতে পারত, কিন্তু অন্তত এখানে পুরো দেশটা যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়, অন্তত 40% জিনিস যাতে মানিয়ে নেওয়া যায়। কাজেই এই পারমুটেশন কম্বিনেশনটা সব সময় ভারতবর্ষের ইন্টেলিজেন্স করে আসে। তারা কখনোই আবেগে ভাসে না যে অমুক পার্টি বা অমুক নেতা বা নেত্রী আমাদের লোক, ওরা বিরোধী। রাজনীতিতে, বিশেষ করে ইন্টারন্যাশনাল পলিটিক্সে কখনো এরকম বন্ধু বা বিরোধী বলে কিচ্ছু হয় না। তো বিএনপি ফ্যাক্টর এই মুহূর্তে যেটা রয়েছে বাংলাদেশে, যেটুকু মনে করা হচ্ছে যে জিওপলিটিক্যাল গেমসে ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে নির্বাচন রয়েছে, ভারতবর্ষের বাজি হচ্ছে বিএনপি। খালেদা জিয়ার বিএনপি নয়, তার ছেলে তারেক জিয়া বা তারেক রহমানের বিএনপি। এবং আমেরিকা তথা পাকিস্তানের বাজি হচ্ছে জামাতে ইসলাম। ভেবে দেখুন, সেই বিএনপি ভারতের বাজি হতে চলেছে যে বিএনপি একের পর এক ভারত বিরোধী কাজ করেছে, এবং সেই জামাতে ইসলাম আমেরিকার বাজি হতে চলেছে যে জামাতে ইসলাম ডেমোক্রেসিকে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে, সব কিছুকে হারাম বলে মনে করে এবং জঙ্গি মনোভাবাপন্ন। চায়না এই ব্যাপারে এখনো অনেকটা পিছিয়ে এবং কনফিউজড। তারা এক্স্যাক্টলি কার ওপর বাজি লাগাবে এখনো বোঝা যাচ্ছে না। জিওপলিটিক্সে সবকিছু সম্ভব, কারণ এখানে কেবল এবং কেবল আপনার দেশের সিকিউরিটিটাই প্রাধান্য পেয়ে থাকে। ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে জামাত ফ্যাক্টরটা বড় ইস্যু। কিরকম ইস্যু? ঐতিহাসিকভাবে ইন্ডিয়া দেখেছে যে যখনই বিএনপি সরকার করেছে তাদের সঙ্গে জামাতে ইসলামের জোট হয়েছে। বিএনপির মধ্যেও কট্টরপন্থী র্যাডিকালাইজড ভাবধারা রয়েছে, কিন্তু তারা ওপরে ওপরে একটু মডারেট। আর জামাতে ইসলামের মধ্যে র্যাডিকালাইজড ভাবধারা, কট্টরপন্থী ভাবধারা প্রচন্ড পরিমাণে ওপরে একদম জল করে ফুটে ওঠে। তো জামাতে ইসলাম এবং বিএনপির জোট বা এরকম কোনো কিছু ফ্যাক্টর যদি হয়, যদি সরকার তৈরি হয়, সেটা তো ওই দেশের ইন্টারনাল ব্যাপার, সেটা বোঝা মুশকিল, আমাদের দেখতে হবে এবং তৈরি থাকতে হবে সমস্ত রকম সম্ভাবনার ওপর। এটুকু বলা যেতে পারে এই মুহূর্তে যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স লাস্ট কয়েক মাসের বা 1-1.5 বছরের ব্যাক চ্যানেল নেগোসিয়েশনে বিএনপির কাছে এই মেসেজ ক্লিয়ার করে পাঠিয়ে দিয়েছে যে যদি তোমাদের সরকার হয়, তোমাদের সরকারকে ইন্ডিয়ার তরফ থেকে কোনো থ্রেট পৌঁছানো হবে না, প্রোভাইডেড দ্যাট নাম্বার 1 তোমার সরকারের আমলে জামাতে ইসলাম, যারা ফান্ডামেন্টালিস্ট ভাবধারার অন্তর্গত, যারা মনে করে ন্যাশনালিজম বলে কিছু হয় না, বাংলাদেশের প্রতি আমরা লয়াল থাকবো না, আমরা কেবল ইসলামের প্রতি লয়াল, যারা মনে করে সারা পৃথিবীতে কোনো গণতন্ত্র থাকা উচিত নয়, সারা পৃথিবীতে কোনো ইসলামিক এডুকেশনের বাইরে এডুকেশন থাকা উচিত নয়, সারা পৃথিবীতে ইসলামিক আইন কানুনের বাইরে কোনো কনস্টিটিউশনাল আইন কানুন থাকা উচিত নয়, সারা পৃথিবীতে কোনো জায়গায় যে কট্টর ইসলামিক ভাবধারা অনুযায়ী নারীর স্থান, তার বাইরে নারীকে প্রাধান্য দেওয়া উচিত নয়, তাদের কাছে বাই ডিফল্ট ইন্ডিয়া শত্রু স্টেট। তারা ইন্ডিয়াকে, ইন্ডিয়ার চিন্তাভাবনাকে, ভারতবর্ষের আদর্শকে নিজেদের ইডিওলজিক্যাল শত্রু হিসেবে মানে। কারণ ভারতবর্ষে শরিয়তি শাসন চলে না, আইনের শাসন চলে। ভারতবর্ষে নারী পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, যা শরিয়তি শাসনের বিরুদ্ধে। ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে, যা
জামাতে ইসলামের যে ভাবধারা তার বিরুদ্ধে। ভারতবর্ষ ইসলামিক কান্ট্রি নয়, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, যা জামাতে ইসলামের চিন্তাভাবনার বিরুদ্ধে। তাই জামাতে ইসলাম যখনই বিএনপি শাসনে আসে, বিএনপিকে ম্যানেজ করে বা বিএনপির সঙ্গে জোট করে নিজস্ব ফান্ডামেন্টাল কাজকর্ম বাংলাদেশে বাড়াতে শুরু করে। ভারতবর্ষের চিন্তা, যেহেতু বাংলাদেশ আমাদের সঙ্গে বর্ডার শেয়ার করে, বাংলাদেশে যদি জঙ্গি তৈরি হয় সেই জঙ্গি কালকে ভারতবর্ষেই ঢুকবে। কাজেই এটুকু বলা যেতে পারে যে বিএনপিকে ইন্ডিয়ার তরফ থেকে ক্লিয়ারলি জানানো হয়েছে, তোমার সরকার ততক্ষণই টিকবে যতক্ষণ জামাতে ইসলামকে তুমি ম্যানেজ করে চলবে। জামাতে ইসলাম যেন কোনোভাবে এর আগে যেটা হয়েছে বিএনপির সময়, ভারতবর্ষের নর্থ ইস্টের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেমন আলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম থেকে শুরু করে আরও বিভিন্ন সংগঠন, তারা ভারতবর্ষে নাশকতামূলক এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ঘটানোর পর বাংলাদেশে শেল্টার পেয়েছে, ট্রেনিং ক্যাম্প পেয়েছে, ট্রানজিট রুট পেয়েছে, মেডিকেল ফেসিলিটি পেয়েছে। এই কোনোটা যেন বাংলাদেশের মাটি থেকে প্রোভাইড করা না হয়। বাংলাদেশের মাটিতে এমন কোনো র্যাডিক্যাল কাজকর্ম যাতে না হয় যেটা ভারতবর্ষের কোনোভাবে ডিরেক্ট বা ইনডিরেক্ট ক্ষতি করতে পারে। আর যদি এমনটা হয়, তখন বিএনপির সরকার যদি বলে আমরা ওদের কন্ট্রোল করতে পারছি না, ল অ্যান্ড অর্ডার একটু ফেলিওর আমরা দেখছি, ইন্ডিয়া কিন্তু ল অ্যান্ড অর্ডার ফেলিওর বলে বসে থাকবে না। ইন্ডিয়া দুটো কাজ করতে পারে। নাম্বার ওয়ান, সার্জিক্যাল স্ট্রাইক করতে হতে পারে বাংলাদেশের মাটিতে, যেখানে যেখানে এরকম ক্যাম্প পাওয়া যাবে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কি ঘটছে তার ইনফরমেশন ভারতবর্ষের কাছে থাকে। নাম্বার টু, নিন্দুকেরা বলে থাকেন আননোন গানম্যান তো আস্তে আস্তে সব জায়গায় অ্যাক্টিভেট হচ্ছে, কখন যে কে হেডশট খেয়ে যাবে বলার অপেক্ষা, সময়ের অপেক্ষা। কেন আমি বলছি বাংলাদেশের কোথায় কি ঘটছে, ইঞ্চিতে ইঞ্চিতে যা ঘটছে তার রিয়েল টাইম গ্রাউন্ড আপডেট ভারতবর্ষের কাছে থাকে। আপনি দেখুন, যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতবর্ষে পালিয়ে এলেন, শেখ হাসিনা নিজে মিডিয়া ইন্টারভিউতে কি জানিয়েছেন, যে ভারতবর্ষের একজন প্রভাবশালী ব্যক্তির থেকে আমার কাছে ফোন আসে, যেটা সবাই মনে করে যে অজিত দোভাল স্যারের থেকে ফোন গেছিল। উনি বলেননি, নাম বলেননি, ইম্পর্টেন্ট পার্সোনালিটি উনি এটা বলেছেন। এবং তিনি শেখ হাসিনাকে বলেন আপনি ইমিডিয়েট ওখান থেকে বেরিয়ে চলে আসুন, আমরা পুরো হেল্প করার জন্য রেডি আছি, দেরি করবেন না, উইদিন 30 মিনিটস আপনাকে আপনারই বাসভবনে হত্যা করার পুরো প্ল্যান সাজিয়ে নেওয়া হয়েছে। এবং শেখ হাসিনা বেরিয়ে যাওয়ার একটু পরেই দেখা যায় গণভবন, সম্ভবত শেখ হাসিনার যে বাসভবন সেটার নাম ছিল, সেখানে মব, ভায়োলেন্ট মব পুরো তছনছ করে দেয়, অ্যাটাক করে। তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী, তার কাছে খবর নেই যে তার বাসভবনে 1 ঘন্টা পর অ্যাটাক হতে যাচ্ছে, ইন্ডিয়ার কাছে রিয়েল টাইম আপডেট। তার মানে ওই ভিড়ের মধ্যে, ওই মবের মধ্যেও R&AWর বা ইন্টেলিজেন্সের লোকেরা মজুদ ছিল, যারা রিয়েল টাইম আপডেট দিচ্ছিল যে নাও দিস ইজ কনফার্ম, আর 1 ঘন্টা টাইম আছে, এরপর অ্যাটাক হবেই, আর কোনোভাবে আটকানো যাবে না। এবং সেই ইনফরমেশন কতটা অ্যাকিউরেট যে ভারতবর্ষের ওই লেভেলের একজন মানুষ ডিরেক্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করছে যে দিস ইজ অ্যাকিউরেট ইনফরমেশন, আপনার কাছে আপনার দেশ সম্পর্কে যা ইনফরমেশন আছে সেটা ভুল, আমাদের কাছে এক্সাক্ট ইনফরমেশন আছে, আপনি এক্ষুনি চলে আসুন। সারা পৃথিবী অবাক হয়ে গেছিল সেদিন যে অন্য একটা দেশের প্রধানমন্ত্রীকে ইন্ডিয়াতে বসে বসে বাঁচিয়ে নিচ্ছে। দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। এই লেভেলের ইন্টেলিজেন্স ভারতবর্ষের কাছে আছে। তো বিএনপির কাছে ক্লিয়ার মেসেজ আছে ইন্ডিয়ার তরফ থেকে, এটুকু আমরা এক্সপেক্ট করতে পারি যে এক গলত কদম পুরা সালতানাত খতম, সেই বিখ্যাত ডায়লগ দিয়েই আমরা শেষ করতে পারি। বাকি সময় বলবে কোন দিকে যায়। ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ বাংলাদেশের ইন্টারনাল কিছু পলিটিক্স আছে, সেখানে বিএনপি, এনসিপি, জামাতে ইসলাম, আওয়ামী লীগ সবার নিজস্ব সমীকরণ আছে। আর এর ওপরের লেভেলে রয়েছে চীন, আমেরিকা, পাকিস্তান আর বাংলাদেশের নিজ নিজ স্বার্থ। দেখা যাক আলটিমেটলি কোন দিকে চলে। আপনাদেরকে জিও পলিটিক্স ব্যাপারে অল টাইম আপডেট করতে থাকবো স্কিল বাংলা চ্যানেলে। থ্যাংক ইউ।